This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি, আর আমার সঙ্গে রয়েছে মধুকল্পিতা। শুরু করছি ফুল অ্যান্ড ফাইনাল। আর ফুল অ্যান্ড ফাইনালের শুরুতে মধুকল্পিতা, যে বিষয়ের দিকে আমাদের নজর রয়েছে, এসআইআর এর ভয়ে কতজন বাংলাদেশি ভারত ছাড়ল, এই প্রশ্নটা নিশ্চয়ই মাথায় আসছে। দেখুন, যেমনটা সম্প্রীতি বলছিল যে এসআইআর এর ভয়ে কতজন বাংলাদেশি ভারত ছাড়লো। হাকিমপুর সীমান্ত দিয়ে নভেম্বরে বাংলাদেশে গেছেন ৩,০০০ জন, এমনটাই সূত্রের খবর। সম্প্রীতি, লাখ লাখ অনুপ্রবেশকারীর ঘাঁটি এই বাংলা, অন্তত এমনটাই দাবি করছে বিজেপি। একেবারে তাহলে মধুকল্পিতে এই প্রশ্নটাই উঠছে, সেই বিপুল পরিমাণ অনুপ্রবেশকারীরা কোথায়? তারা শাসকের আশ্রয়ে সেফ হাউসে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা কি ভোটের জন্যই বাংলাদেশিদের আশ্রয়? এমন আবার বিস্ফোরক দাবি শ্রমিক ভট্টাচার্য। ওটা তো নাটো ওরা কেন যাচ্ছে কেউ জানে না, হয়তো যে কাজে এসেছিল কাজ শেষ হয়ে গেছে। যারা এইখানকার রাজারহাট থেকে, সেক্টর 5 থেকে উধাও হয়ে গেছে, দমদমের কিছু জায়গা থেকে, কলকাতার কিছু জায়গা থেকে যাদের পাওয়া যাচ্ছে না, তারা সবাই শান্তিতে আছে, তারাই সবাই সেফ হোমে আছে। কোনো না কোনো জায়গায় তাদের রেখে দেওয়া হয়েছে। বিভিন্ন ধর্মান্ধ মৌলবাদী সংস্থা সক্রিয় আছে পশ্চিমবঙ্গে, এবং এটা একটা সুদূর প্রসারী চক্রান্ত, আন্তর্জাতিক চক্রান্ত। আর বুঝে না বুঝে বা শুধুমাত্রই ভোটের জন্য বর্তমানের আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য সরকার এখানে কম্প্রোমাইজ করছে। আমরা ইতিমধ্যেই যোগাযোগ করতে পেরেছি তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। জয়প্রকাশ বাবু, শ্রমিক ভট্টাচার্য তিনি বলছেন যে লাখ লাখ বাংলাদেশি অনুপ্রবেশকারী রয়েছে, তাহলে যদি শুধু ৩,০০০ তারা বাংলাদেশে ফিরে যায়, তাহলে বাকিরা কোথায়? আর ভোটের জন্যই বাংলাদেশিদের আশ্রয় দিচ্ছে তৃণমূল সরকার। আপনার প্রতিক্রিয়া চাইব। আমরা তো বলছি লক্ষ লক্ষ কোটি উদ্বাস্তু ওপার বাংলা থেকে এপার বাংলায় এসছে 1947-এর পর থেকে। সেটা তো আগেকার সমস্ত সরকার জানতো। বিধানচন্দ্র রায় চিঠি লিখে জানিয়েছেন, তাদের অনেককে দণ্ডকারণ্যে পাঠানো হয়েছে। শ্রমিকবাবুরা এটা জানেন না, সবাইকে বানিয়ে দিলেন অনুপ্রবেশকারী। আর সব থেকে বড় কথা, একটা কথা বললেন যে আন্তর্জাতিক চক্রান্ত, সেটা তো আমরাও বলছি। ভারতবর্ষের যে সীমানা রক্ষার দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় সরকারের, বিশেষ করে অমিত শাহ দপ্তরের। বিএসএফ পাহারা দেয়। সুতরাং অমিত শাহ দপ্তর, বিজেপি, বিএসএফ এরা যদি যুক্ত না থাকে এই আন্তর্জাতিক চক্রান্তে, তাহলে কাজ কিভাবে সম্ভব? আন্তর্জাতিক কথা মানেই হচ্ছে সীমানা পেরিয়ে কিছু ঘটনা ঘটা। এই সীমানাটা পাহারা দেওয়ার দায়িত্বটা কার? শ্রমিকবাবু জানেন না? সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়, সেটা অমিত শাহ, বিজেপির যে সরকার তার। সুতরাং আন্তর্জাতিক চক্রান্তে জড়িয়ে কয়েক হাজার কোটি টাকা করছে এই মানুষ আনাগোনার ব্যাপারে বিজেপি করছে, পার্টি চালাচ্ছে। আগে রাজনাথ সিং এর পকেট ভরতো, এখন অমিত শাহর পকেট ভরছে। ধন্যবাদ জয়প্রকাশ বাবু। আর এর পরবর্তী যে আপডেটের দিকে আমাদের নজর থাকবে, এখনো হাকিমপুর সীমান্তে বাংলাদেশিদের ভিড়। গতকালই বাংলায় এসআইআর এনুমারেশন ফর্ম জমার কাজ শেষ হয়েছে। স্বরূপনগরের হাকিমপুর সীমান্ত দিয়ে কয়েকদিন ধরে লাগাতার বাংলাদেশে ফিরে যাচ্ছিলেন অনুপ্রবেশকারীরা। গতকালকের মতো আজও সকাল থেকে ফের হাকিমপুর সীমান্তে ভিড় বাংলাদেশিদের। তারা নিজেরাই স্বীকার করছেন অবৈধভাবে ভারতে ঢুকে বসবাস করছেন অনেক দিন ধরেই। এখনো পর্যন্ত এসআইআর এর পর কার্যত পালাতে হচ্ছে বাংলাদেশিদের। দীপঙ্কর রয়েছেন আমাদের সঙ্গে, আমি দীপঙ্করের কাছে চলে যাবো। দীপঙ্কর, আমরা যবে থেকে দেখতে পেয়েছি এসআইআর শুরু হয়েছে তবে থেকে হাকিমপুর সীমান্ত, সেই সীমান্ত দিয়ে প্রায় প্রত্যেক দিনই বাংলাদেশিরা ফিরে যাচ্ছিল, এবং কয়েকদিন ধরে লাগাতার বাংলাদেশেই ফিরে গিয়েছেন এই অনুপ্রবেশকারীরা। এবং আজ সকাল থেকে সেখানকার ছবিটা ঠিক কি ধরা পড়ছে?
দেখো, আজ সকালেও একই চিত্র। এই এসআইআর যখন থেকে শুরু হয়েছে ওয়েস্ট বেঙ্গলে তখন থেকেই কিন্তু এই চিত্র লক্ষ্য করা যাচ্ছে যে হাকিমপুর সীমান্তে যাচ্ছে। এবং কেন হাকিমপুর না, উত্তর চব্বিশ পরগনা জেলার যে সীমান্ত এলাকা আছে তার মধ্যে বসিরহাট সব থেকে বেশি ফেন্সিং করা নেই, এবং ওই যে হাকিমপুর সীমান্ত বর্ডার সেখান থেকে অবাধে অবৈধভাবে আসা যাওয়া করা যায়, এটা এমনটা তারা বলছেন। যারা এসছেন তাদের কাছ থেকে একাধিকবার জিজ্ঞাসা করলে তারা জানিয়েছেন এখান দিয়েই এসছি, অর্থাৎ এখান থেকেই ফিরে যাব। এই মানুষজন অনেক দিন আগে বাংলাদেশ থেকে এসছেন, কেউ এখানকার ভোটার কার্ড করেছেন, ভোটার কার্ড করে সরকারি প্রকল্পগুলোর সুবিধা ভোগ করেছেন, কিন্তু এখন বুঝতে পারছেন যে এসআইআর হয়ে গেলে তাহলে এখান থেকে তাদেরকে গ্রেপ্তার করা হতে পারে, ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হতে পারে। কি হবে বুঝতে না পেরে সেই একটা আতঙ্ক তাদের মধ্যে কাজ করছে, এবং তারই পরিপ্রেক্ষিতে তারা হাকিমপুর সীমান্তে যাচ্ছেন, এবং সেখান থেকে তাদের চাহিদা হচ্ছে বাংলাদেশে নিজের জায়গায় ফিরে যাবেন। এখন প্রশ্ন হচ্ছে এই এত মানুষ কিভাবে আসলেন, কোথায় ছিলেন, কি করতেন, এইসব নানা বিষয় নিয়ে আমরা তাদের কাছে কথা বলেছি, এবং তারা প্রত্যেকেই বলছেন তারা এখানকার বিভিন্ন প্রান্তে কাজ করতেন, অর্থাৎ কর্মসংস্থানের জন্য এখানে চলে আসা, এবং সেখান থেকে কেউ সুযোগ সুবিধা কানেক্টেড করে নিয়ে তারপর ভোটার কার্ডে নাম তুলেছেন, কারোর আধার কার্ড আছে, কারোর লক্ষ্মীর ভাণ্ডার আছে, এই সমস্ত বিষয়গুলো তাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। অনেকের আবার নেইও যারা করতে পারেননি, কিন্তু সকলেই কিন্তু একটা প্যানিকড হয়ে যান এবং তার পরিপ্রেক্ষিতে তারা চলে যাচ্ছেন। এবং তারা আবার কেউ বলেওছেন যে আগামী দিনে আবার হয়তো আসতেও পারেন, অর্থাৎ এই এসআইআরের প্যানিকটা কেটে গেলে তারা আবার ফিরতেও পারেন। এখন প্রশ্ন হচ্ছে তারা পারবেন কি পারবেন না সেটা পরের প্রশ্ন, কিন্তু বিষয় হচ্ছে এই হাকিমপুর সীমান্ত কিন্তু এসআইআর আবহে একটা আতঙ্কের জায়গা, সেটা পরিষ্কার করে বোঝা যাচ্ছে। সম্প্রীতি, একেবারে ধন্যবাদ তোমাকে দীপঙ্কর। এখানে কোথায় থাকতেন? কলকাতা। কি কাজ করতেন? কাগজ প্লাস্টিক। কত বছর আগে আসছিলেন বাংলাদেশ থেকে? তা কোনো কাগজপত্র এখানে নেই? তা এখন চলে যাচ্ছেন কেন? অর্ডার থাকে যেটা আমি চলে যাচ্ছি। চলে নাই বাংলাদেশে। আর এখানে কোথায় থাকতেন? এখানে কোথায় টাউনে থাকতাম। কতদিন ধরে আছো? 6-7 মাস। কোন দিক দিয়ে গিয়েছিলে? ওটা তো আমার এদিকে চেনাই নেই কিছু। কি কাজ করতে, ওখানে কি করতে? এখানে যে সময় যে কাজটা করতাম। আর এই এসআইআর পর্ব যখন চলছে তখন পাত্তারি গুটিয়ে একের পর এক অনুপ্রবেশকারী তারা বাংলাদেশে পালিয়ে যেতে ব্যস্ত। আর সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে, যেটা একটু আগে আমার সহকর্মী মধুকল্পিতাও তুলে ধরছিলেন, যে 30শে নভেম্বর পর্যন্ত শুধুমাত্র এই সীমান্ত, মানে এই হাকিমপুর সীমান্ত যেটা আপনাদের এখন দেখাচ্ছিলাম আমরা, সেখান থেকেই ওপারে ফিরে গিয়েছে প্রায় 3000 বাংলাদেশি। সায়ন্ত রয়েছে আমাদের সঙ্গে, আমি একবার সায়ন্তর কাছে চলে যাবো। সায়ন্ত, 2-3টে বিষয় তোমার কাছ থেকে জানতে চাইবো। এক, এই যে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে 30শে নভেম্বর পর্যন্ত বাংলাদেশি অনুপ্রবেশকারীরা অনেক তারা কাঁটাতার পেরিয়ে আবারও তারা বাংলাদেশে ফিরে গিয়েছেন, সেই সংখ্যা কতটা, বিএসএফ এর তরফ থেকে কি জানানো হচ্ছে, এবং এই যে পরিসংখ্যান একটা লামসাম আমরা পাচ্ছি 3000, সেটা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত? দেখো, তোমাকে প্রথমে বলে রাখি যে বিএসএফ এর তরফে কিন্তু এই পুশব্যাক বা বাংলাদেশের ভূখণ্ডে পাঠিয়ে দেওয়ার বিষয়টি কোনো সরকারিভাবে দেখানো হচ্ছে না, এটা সম্পূর্ণ করা হচ্ছে তাদের আভ্যন্তরীণ কাজ হিসেবে দেখানো হচ্ছে। যদি সেই তথ্য সূত্রে ধরা যায় এবং বিএসএফ এর পরিসংখ্যান দেখা যায়, তাহলে তারা যেটা তথ্য দিচ্ছে তাতে প্রায় 3000-এর মতো বাংলাদেশি অনুপ্রবেশকারী, যারা প্রায় কয়েক মাস, আবার কেউ কয়েক বছর ধরে কলকাতা বা রাজ্যের বিভিন্ন জায়গায় ছিলেন বা দেশের বিভিন্ন জায়গায় ছিলেন, তারা এই হাকিমপুর সীমান্ত দিয়ে বাংলাদেশের ভূখণ্ডে পাঠানো হয়েছে প্রায় 3000-এর কাছাকাছি। এটা হচ্ছে যারা এখানে বসবাস করছিলেন। আর 3000 প্রায় 4000-এর কাছাকাছি পৌঁছে গিয়েছে যারা গত 1 মাস বা 1.5 মাসের মধ্যে ভারতে ঢোকার চেষ্টা করেছিল, কিন্তু তাদেরকে সীমান্তে আটকে দেওয়া হয়েছে। সেই মানুষজনের, সেই অনুপ্রবেশকারীর সংখ্যা কিন্তু প্রায় 4000। অর্থাৎ এসআইআর আবহ, তার মধ্যে অনেকে বাংলাদেশ থেকে ভারতে ঢোকার চেষ্টা করেছে, আবার ভারতে ঢুকে সে একদিনও থাকতে পারেনি, সে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে, সেই সংখ্যা 4000। অর্থাৎ বিএসএফ এর তরফে কিন্তু নির্দিষ্ট করে কোনো সরকারি বিবৃতি না দিলেও তাদের সূত্র বলছে এই টোটাল যবে থেকে এসআইআর শুরু হয়েছে এবং এখনও পর্যন্ত 30 নভেম্বর পর্যন্ত এই কদিনে কিন্তু 3000 যারা দীর্ঘ বছর বা দীর্ঘ কয়েক মাস ধরে ভারতে থাকছিলেন, এবং প্রায় 4000-এর কাছাকাছি যারা বাংলাদেশ থেকে ভারতে ঢুকেছিলেন কিন্তু একদিনের বেশি টিকতে পারেননি, তারা ভয় আবার বাংলাদেশে পালানোর চেষ্টা করেছে, তাদেরকে আটক করে। আপাতত তোমাকে ধন্যবাদ। হাকিমপুর সীমান্ত দিয়ে এখনো পর্যন্ত 3000 অনুপ্রবেশকারীকে পুশব্যাক করা হয়েছে। কয়েক লক্ষ পালিয়েছে, পালিয়ে যায় নইলে বিপদ আছে। কয়েক লক্ষ পালিয়েছে, পালিয়ে যায় নইলে বিপদ আছে। কোথায় গেল 1,20,00,000 রোহিঙ্গা?
কোথায় গেল এত গল্প, কোথায় গেল এত বড় বড় ডায়লগ বাজি? বাংলার মানুষকে যে উস্কানি দিয়েছেন, যে 1 কোটি অবৈধ অনুপ্রবেশকারীর গল্প বলে ক্রমাগত মানুষকে আতঙ্কের মধ্যে ফেলে মানুষকে আত্মহত্যা করতে বাধ্য করেছেন, এই প্রতিটা মৃত্যুর দায় নিতে হবে এই নির্বাচন কমিশন, প্রতিটা মৃত্যুর দায় নিতে হবে যেরকম জ্ঞানেশ কুমার মনোজ আগরওয়ালদের, তেমনি অমিত শাহ থেকে শুভেন্দু অধিকারী, আপনারাও রেহাই পাবেন না। মানুষকে আতঙ্কিত করে, মানুষকে ঘুষপেটিয়া বলে ক্রমাগত উত্তক্ত করে বাংলার মানুষকে অপমানের জবাব আগামী দিন 2026-এ বাংলার মানুষ সুদে আসলে জবাব দেবে, তার জন্য তৈরি থাকুন। আর এই মুহূর্তে সব থেকে বড় খবরের দিকে নজর থাকবে। 2016 এসএসসির ওয়েটিং এ থাকা চাকরি প্রার্থীদের ইন্টারভিউয়ের নির্দেশ। আরো একবার জানাবো আপনাদেরকে, 2016 এসএসসির ওয়েটিং এ থাকা চাকরি প্রার্থীদের ইন্টারভিউয়ের নির্দেশ। শ্রাবন্তী সাহা রয়েছেন আমাদের প্রতিনিধি। শ্রাবন্তী, বিস্তারিত জানাও। দেখো, চাকরি প্রার্থীরা যখন ফর্ম পূরণ করেছিলেন, পরীক্ষায় অংশগ্রহণও করেছিলেন এবং নথিচাটাই হয়েছিল, কিন্তু তারপর তাদেরকে জানিয়ে দেওয়া হয় যে যেহেতু তাদের বয়স পেরিয়ে গেছে তাই তাদের ইন্টারভিউ নেওয়া হবে না। মামলাকারীর আইনজীবীর দাবি যে সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে যে যোগ্যরা বয়সজনিত ছাড় পাবেন, তাহলে তারা কেন পাবেন না? বিচারপতি অমৃতা সিনহার এজলাসে আজকের এই মামলাটি ওঠে এবং সেখানে যারা মামলাকারী তারা এক্ষেত্রে এই সুযোগ পাবেন বলে আজকে নির্দেশ দিয়েছেন বিচারপতি। ধন্যবাদ তোমাকে শ্রাবন্তী। আপনাদেরকে আরো একবার জানাই, 2016 এসএসসি তে অংশগ্রহণকারী ওয়েটিং লিস্টে থাকা চাকরি প্রার্থীদের তাদেরকে ইন্টারভিউ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বয়স পেরিয়ে যাওয়ার কারণে যাদের ইন্টারভিউতে ডাকা হয়নি তাদের ইন্টারভিউ নেওয়ার জন্য এসএসসি কে নির্দেশ। শুধুমাত্র মামলাকারী চাকরি প্রার্থীদের ইন্টারভিউ নেওয়ার নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। ইন্টারভিউয়ের নাম্বার মুখ বন্ধ খামে আদালতে জমা দিতে হবে এসএসসি কে। পাশাপাশি ইন্টারভিউ প্রক্রিয়া ভিডিওগ্রাফি করার বিষয়ে নিজেদের সিদ্ধান্ত জানাবে কমিশন। এই চাকরি প্রার্থীরা ফর্ম পূরণ করেছিলেন, পরীক্ষায় অংশ নিয়েছিলেন এবং নথি যাচাই হয়েছিল, কিন্তু তারপরেও তাদের জানানো হয় যে তাদের বয়স পেরিয়ে যাওয়ার কারণে ইন্টারভিউ নেওয়া হবে না। এমনটাই দাবি মামলাকারীদের আইনজীবীর। মামলাকারীদের আইনজীবীর আরও দাবি যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যোগ্যরা বয়সজনিত ছাড় পাবেন, এক্ষেত্রে দেওয়া হচ্ছে না। এর পরিপ্রেক্ষিতেই দায়ের হয় মামলা এবং সেক্ষেত্রে একটা চিন্ময় মণ্ডল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আপনাকে স্বাগত TV9 বাংলায়। দেখুন, 2016 যারা এসএসসির ওয়েটিং লিস্টে ছিলেন সেই সমস্ত চাকরি প্রার্থীদের এবারে ইন্টারভিউয়ের নির্দেশ কলকাতা হাইকোর্টের, আপনার প্রতিক্রিয়া? দেখুন, প্রথমত এই জিনিসগুলো নিয়ে অলরেডি সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছিল, তখন যারা গিয়েছিল সুপ্রিম কোর্ট সেগুলোকে ডিনাই করেছিল। তো যেহেতু সুপ্রিম কোর্ট আবার সেগুলোকে নতুন করে হাইকোর্টে পাঠিয়েছে, তাই হাইকোর্ট নির্দেশ দিচ্ছে। আমরা চাইবো যে যেটাই দিক সেই নির্দেশগুলো যেন সময়ের সাথে সাথে মানে একদম ঠিকঠাক হয় এবং যদি তাদের বয়সের ছাড় দিয়ে ইন্টারভিউতে বসার সুযোগ দেয় তাহলে তাতে আমাদের দ্বিমত নেই, কিন্তু যারা যোগ্য চাকরিহারা তাদের যেন কোনো রকম ভাবে ক্ষতি না হয় সেই বিষয়টাও যেন হাইকোর্ট নজরে রাখে। ধন্যবাদ আপনাকে। আর এই মুহূর্তে নিঃসন্দেহে যে বড় খবর আপনাদেরকে জানাচ্ছি, 2016 এসএসসিতে অংশগ্রহণকারী ওয়েটিং লিস্টে থাকা চাকরি প্রার্থীদের ইন্টারভিউ নেওয়ার একটা নির্দেশ দেওয়া হয়েছে। বয়স পেরিয়ে যাওয়ার কারণে যাদের ইন্টারভিউতে ডাকা হয়নি তাদের ইন্টারভিউ নেওয়ার জন্য এসএসসি কে নির্দেশ। শুধুমাত্র মামলাকারী চাকরি প্রার্থীদের ইন্টারভিউ নেওয়ার নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। ইন্টারভিউয়ের নাম্বার মুখ বন্ধ খামে আদালতে জমা দিতে হবে এসএসসি কে। পাশাপাশি ইন্টারভিউ প্রক্রিয়া ভিডিওগ্রাফি করার বিষয়ে নিজেদের সিদ্ধান্ত জানাবে কমিশন। এই চাকরি প্রার্থীরা ফর্ম পূরণ করেছিলেন, পরীক্ষায় অংশ নিয়েছিলেন এবং নথি যাচাইও হয়েছিল তাদের, কিন্তু তারপরেও তাদের জানানো হয় যে তাদের বয়স পেরিয়ে যাওয়ার কারণে ইন্টারভিউ নেওয়া হবে না। এমনটাই দাবি করা হচ্ছে মামলাকারীদের আইনজীবীর পক্ষ থেকে। মামলাকারীদের আইনজীবী আরও দাবি করেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যোগ্যরা বয়সজনিত ছাড় পাবেন, কিন্তু এক্ষেত্রে দেওয়া হচ্ছে না। এর পরিপ্রেক্ষিতেই দায়ের হয় মামলা। 2016 এসএসসিতে অংশগ্রহণকারী ওয়েটিং লিস্টে থাকা চাকরি প্রার্থীদের ইন্টারভিউ নেওয়ার নির্দেশ। বয়স পেরিয়ে যাওয়ার কারণে যাদের ইন্টারভিউতে ডাকা হয়নি তাদের ইন্টারভিউ নেওয়ার নির্দেশ এসএসসি কে। শুধুমাত্র মামলাকারী চাকরি প্রার্থীদের ইন্টারভিউ নেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা এবং ইন্টারভিউয়ের নাম্বার মুখবন্ধ খামে আদালতে জমা দিতে হবে এসএসসি কে। এর পাশাপাশি ইন্টারভিউ প্রক্রিয়া ভিডিওগ্রাফি করার বিষয়ে নিজেদের সিদ্ধান্ত জানাবে কমিশন। এই চাকরি প্রার্থীরা ফর্ম পূরণ করেছিলেন, পরীক্ষায় অংশ নিয়েছিলেন এবং নথিও যাচাই হয়েছিল তাদের, কিন্তু তারপরও তাদের জানানো হয় যে তাদের বয়স পেরিয়ে যাওয়ার কারণে ইন্টারভিউ নেওয়া হবে না। এমনটাই দাবি মামলাকারীদের আইনজীবী।
সুমন মহাপাত্র রয়েছেন আমাদের সঙ্গে। সুমন, একটা বিষয় ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যাদের বলা হয়েছিল যে বয়স পেরিয়ে যাওয়ার কারণে ইন্টারভিউ নেওয়া হচ্ছে না, এবার তারাও ইন্টারভিউ দিতে পারবেন, অন্তত এমনটাই নির্দেশ হাইকোর্টে। দেখো, একেবারেই কলকাতা হাইকোর্টের তরফ থেকে এই নির্দেশ এসেছে যে বয়স পেরিয়ে যাওয়ার পরও যাদের ডাক পড়েনি তাদেরকে ডাকতে হবে ইন্টারভিউতে, এবং মুখবন্ধ খামে তাদের ইন্টারভিউ নম্বরটা সাবমিট করতে হবে। এইখানে কিন্তু এসএসসি ধন্দে পড়েছে, তার কারণ এসএসসি কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া অটোমেটিক চালিয়ে ফেলেছে। সেক্ষেত্রে তাদেরকে কিন্তু আবার পুনরায় ইন্টারভিউ প্রসেস চালাতে হবে। এসএসসি চেয়ারম্যান কোর্টের অর্ডারের অপেক্ষা করছেন, তারপর কিন্তু পুরোটা প্রক্রিয়াটা খতিয়ে দেখা হবে, এবং তারপর যারা অলরেডি যে সাবজেক্টগুলো ইন্টারভিউ হয়ে গেছে সেগুলোই যারা থেকে যাচ্ছেন, যাদের বয়স পেরিয়ে যাওয়ার জন্য যারা ডাক পাননি, তারা কিভাবে ডাক পেতে পারেন, তাদের জন্য আলাদা করে একটা ইন্টারভিউ বা কাউন্সিলিং করা যায় কিনা সেটাই কিন্তু এসএসসি খতিয়ে দেখবে। ধন্যবাদ তোমাকে সুমন। 2016 এসএসসিতে অংশগ্রহণকারী ওয়েটিং লিস্টে থাকা চাকরি প্রার্থীদের ইন্টারভিউ নেওয়ার নির্দেশ। বয়স পেরিয়ে যাওয়ার কারণে যাদের ইন্টারভিউতে ডাকা হয়নি তাদের ইন্টারভিউতে নেওয়ার নির্দেশ এসএসসিকে। শুধুমাত্র মামলাকারী চাকরি প্রার্থীদের ইন্টারভিউ নেওয়ার নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। ইন্টারভিউর নাম্বার মুখবন্ধ খামে আদালতে জমা দিতে হবে এসএসসিকে। পাশাপাশি ইন্টারভিউ প্রক্রিয়া ভিডিওগ্রাফি করার বিষয়ে নিজেদের সিদ্ধান্ত জানাবে কমিশন। এবার যে ব্রেকিং নিউজের দিকে আমাদের নজর থাকবে, পাসপোর্ট জালিয়াতি মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আজাদ মল্লিকের পর এবার তার সগ্রেদ ইন্দুভূষণ হালদার সহ 5 জনের বিরুদ্ধে চার্জশিট জমা। আপনাদের আরো একবার জানাবো, পাসপোর্ট জালিয়াতি মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ডিটেলসে আমরা জানবো, সুজয় রয়েছেন আমার সহকর্মী আমাদের সঙ্গে। আর সুজয়, এই চার্জশিট যে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে, কি কি উল্লেখ রয়েছে সেই চার্জশিটে? দেখো, এই প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিটে এই চার্জশিটে নাম রাখা হয়েছে ইন্দুভূষণ হালদারের। ইন্দুভূষণ হালদার তুমি জানো, এই পাকিস্তানের নাগরিক যে পাসপোর্ট জালিয়াতি মামলায় কিংপিন, তার অন্যতম সাগরেদ, এবং এই ইন্দুভূষণের মাধ্যমেই এই আজাদ মল্লিক বেশ কয়েকটি পাসপোর্ট তৈরি করেছিল বলে জানতে পারা গেছে। তার নামে চার্জশিট এবং তার সঙ্গে ইন্দুভূষণের সঙ্গে আরো 5 জনের নামে চার্জশিট দেওয়া হয়েছে, এবং ইডি সেখানে উল্লেখ করেছে চার্জশিটে যে 300-র বেশি জাল নথি দিয়ে পাসপোর্ট তৈরি করেছে এই আজাদ মল্লিক, এবং সেই কাদের সেই পাসপোর্ট সেই রিপোর্টটা এখনো আসা বাকি আছে। রিজিয়নাল পাসপোর্ট অফিস অর্থাৎ আরটিও থেকে সেই তথ্য চাওয়া হয়েছে। সেই তথ্য আসার পর পরবর্তী বাকিদের বিরুদ্ধে তদন্ত হয়ে যাবে। কিন্তু এই যে একটা বড় সড়ো একটা র্যাকেট, একটা চক্র চলছিল, এই আজাদ মল্লিক, ইন্দুভূষণ, মূলত নদিয়ার বাসিন্দা ইন্দুভূষণ সে কলকাতার যে পাসপোর্ট অফিস সেখানে সমস্ত জাল নথি পাঠিয়ে এই ধরনের পাসপোর্ট তৈরি করছিল বলে অভিযোগ, এবং বিভিন্ন ক্ষেত্রে কোনো ব্যক্তির কম্পিউটার ভাড়া নিত, কোথাও সাইবার ক্যাফেতে বসে, অর্থাৎ কোনো নির্দিষ্ট জায়গা নয়, বিভিন্ন জায়গায় বসে তারা এই পাসপোর্ট গুলো অনলাইনে অ্যাপ্লাই করতো, এবং সেগুলো যাতে যাচাই না করা হয় সেজন্য টাকা নিত, মোটা অঙ্কের টাকার বিনিময়ে লেনদেন হতো। জানিয়েছিল যে প্রায় 1.5 কোটির উপর লেনদেন। ধন্যবাদ সুজয়। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কৃষ্ণনগরের সভা থেকে কি হুঙ্কার দিয়েছিলেন যে কাউকে ঘর ছাড়া হতে হবে না, এবং ওরা বলছে রোহিঙ্গা কোথায়, রোহিঙ্গা বিরোধীরা যেখানে আছে সেখানে এসআইআর করছে, এবং কি মা বোনেরা বাড়িতে রান্নার জিনিসপত্র তৈরি আছে তো, এমনটাই বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নাম কাটলে ধরবেন তো, ঠিক কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় শোনাই আপনাদের। কাউকে ঘর ছাড়া হতে হবে না, ভয় পাবেন না। ওরা বলছে তাড়িয়ে দেবো রোহিঙ্গা, কোথায় রোহিঙ্গা দেখাও, কোথা থেকে এলো? আর রোহিঙ্গা যদি হয় তো আসবে তো মণিপুর হয়ে, মিজোরাম হয়ে, নাগাল্যান্ড হয়ে। সেখানে এসআইআর হচ্ছে না কেন? ইলেকশন যেখানে হচ্ছে, যেখানে বিরোধী দল আছে সেখানে এসআইআর করছে 2 মাসের মধ্যে। আসামে কেন হবে না এসআইআর? কেন আসামে হবে না? বিজেপির রাজ্য বলে আর এসআইআর এর নাম করে মা বোনেদের অধিকার কাড়বে। তারপরে নির্বাচনে দিল্লির পুলিশ নিয়ে এসে মা বোনেদের ভয় দেখাবে। কি মা বোনেরা, নাম কাটলে বাড়িতে সব জিনিসপত্র আছে তো, যেগুলো দিয়ে রান্না করেন আছে তো, প্রাণে শক্তি আছে, নাম কাটলে ধরবেন তো, ছেড়ে দেবেন না তো? মেয়েরা সামনে লড়াই করবে আর ছেলেরা পেছনে থাকবে। আমি দেখতে চাই মা বোনদের শক্তি বড় না বিজেপির শক্তি বড়। আমরা দেখতে চাই, বাংলা দেখতে চাই।
বাংলাদেশি নাগরিক যদি কেউ হয়, বাংলাদেশি অনুপ্রবেশকারী, নাগরিক শুধু নয় অনুপ্রবেশকারী, যারা হিন্দু তারা তো আসতেই পারে, তারা থাকতে পারে পশ্চিমবঙ্গে। 24 সাল পর্যন্ত যারা এসেছেন তারা আরামসে রাজার হালে পশ্চিমবঙ্গে থাকবেন, হিন্দুরা এবং অন্যান্য সংখ্যালঘুরা, বাংলাদেশের সংখ্যালঘুরা। কিন্তু যারা বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গা, তাদের ফেরত যেতে হবে। মাননীয় গৃহমন্ত্রী কালকে পরিষ্কার বলেছেন, ডিটেকশন করতে হবে, ডিলিট করতে হবে এবং তারপরে ডিপোর্টও হবে। মমতা বন্দ্যোপাধ্যায় কেঁদে কুল ভাসিয়ে দিবে, তাও আটকানো যাবে না। আর এই প্রেক্ষিতেই এসআইআর নিয়ে গত পরশু লোকসভা থেকে বিরোধীদের তীব্র আক্রমণ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এসআইআর শুধুমাত্র ভোটার তালিকায় সংস্কার। যারা এসআইআর এর বিরোধিতা করছে তাদের যন্ত্রণা বুঝতে পারছি, কিন্তু রাজনৈতিক দলের রাজনৈতিক স্বার্থ আহত হচ্ছে সেটাই বোঝা যাচ্ছে এটা থেকে। প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী কে হবেন তা কি অনুপ্রবেশকারীরা ঠিক করবেন? অনুপ্রবেশকারীরা ভোটার তালিকায় থাকলে গণতন্ত্র বিপন্ন হয়ে পড়বে। এসআইআর নিয়ে তৃণমূল সহ বিরোধীদের অভিযোগের জবাব অমিত শাহ। क्या कोई भी देश का लोकतंत्र सुरक्षित रह सकता है जब देश का प्रधानमंत्री और राज्य का मुख्यमंत्री कौन हो वो घुसपैठिए तय करेंगे? मान्यवर नहीं रह सकते। जिन लोगों का मृत्यु हो चुका है उनका वोट मतदाता सूची में होना चाहिए। मान्यवर, ये एसआईआर और कुछ नहीं है, मतदाता सूची का शुद्धिकरण है। मैं मानता हूं इससे कुछ दलों के राजनीतिक स्वार्थ आहत होते हैं। मुझे उन दलों के प्रति एक प्रकार से अनुकंपा भी है, क्योंकि देश के मतदाता तो वोट देते नहीं है। ये थोड़े विदेशी दे देते थे, वो भी चले जाएंगे। मगर मान्यवर, क्या हमने भारत के नाते निर्णय करना पड़ेगा कि इस देश की संसद को चुनने के लिए, राज्य की विधानसभा को चुनने के लिए विदेशी को वोट देने का अधिकार देना है या नहीं देना है? और मेरा मत है, मेरा विनम्र मत है मान्यवर, कि ये नहीं देना। ও 2020 সালেও বিহার জেতার পর বলেছিল এবার বাংলা পারলে সামলা, আপকি বার 200 পার। তো বাংলার মানুষ পগার পার করে দিয়েছিল। আর এইবারে 24-এর নির্বাচন 18 থেকে বিজেপি উল্টে নামিয়ে দিয়েছে 12-তে। বাংলার মানুষ অপেক্ষা করছে, যারা বাংলার আবাসের টাকা 100 দিনের টাকা আটকে রেখেছে তাদেরকে 77 ছিল অফিসিয়ালি, এখন 65-তে নেমে এসেছে। 77 থেকে 27-এ নামাবে বাংলার মানুষ, যাতে লিডার অফ অপোজিশনটুকুও হতে না পারে। যেখানে এসআইআর আবহে কাঁটাতারের সংঘাত সীমান্তে, সেখানে এই কাঁটাতারের দাবিতে এবার সোচ্চার নদিয়ার মানুষজন। অনুপ্রবেশ ঠেকাতে অবিলম্বে সীমান্তে কাঁটাতার দেওয়ার দাবি নদিয়ার মানুষের। তৃণমূলের জন্যই জমিতে কাঁটাতার দেওয়া যাচ্ছে না। গতকালই সংসদে আপনারা জানেন অভিযোগ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জমি জটে এখনো আজকে নদিয়ার সীমান্ত এলাকায় কাঁটাতার দেওয়ার কাজ। আর কাঁটাতার না থাকার সুযোগেই অনুপ্রবেশকারীদের এই বাড়বাড়ন্ত বাড়ছে অসামাজিক কাজ। ফুঁসছেন নদিয়ার বেশ কিছু সীমান্ত এলাকার মানুষ। তারকাটা না থাকার ফলে অনেক অনুপ্রবেশ ঘটে যাচ্ছে আমাদের দেশের মধ্যে, এবং এই অনুপ্রবেশের মাধ্যমে শুধুমাত্র যে এই দেশে বসবাস করবার জন্যই আসছে তাই নয়, বেশ কিছু সন্ত্রাসবাদীরাও সেই সুযোগটা নিচ্ছে। ওখান থেকে এসে এখান থেকে যে চুরি, গরু চুরি বা লোকের বাড়ি চুরি, বা সীমান্ত থেকে এই পাশ থেকে এসে জমি থেকে কেটে নিয়ে যাওয়া ফসল, তার কাটা দিতে পারেনি। কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে এই রাজ্য সরকার সেই জায়গা না দেওয়ার পরিপ্রেক্ষিতে আজকে এই তার কাটা বিহীন হয়ে পড়ে রয়েছে। একের পর এক অভিযোগ আপনারা শুনছেন। যে সমস্ত জায়গা ফাঁকা রয়েছে সেখানে সেন্সর ফেন্সিং এরও দাবি উঠেছিল, কিন্তু এখনো পর্যন্ত বিষয়টা কি জমি জটে আটকে নাকি অন্য কোনো সমস্যা রয়েছে? মহাদেব রয়েছেন আমার সহকর্মী আমাদের সঙ্গে। মহাদেব, দেখো, একটা কাঁটাতারে যদি বেড়া না থাকে সেক্ষেত্রে অনেক ধরনের সমস্যা দেখা যায়। যেমন এদেশের মানুষ বলছেন যে তাদের জমির ফসল কেটে নিয়ে চলে যাচ্ছে, দুষ্কৃতীরা চলে আসছে রাত বিরেতে। কি কারণে সেখানে এই কাঁটাতারে ফেন্সিং দেওয়া হচ্ছে না, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, এখনো পর্যন্ত যেটা বলা যায় যে বেশ কিছু জায়গাতে কিন্তু জমি অধিগ্রহণের কাজ কিন্তু সরকারের পক্ষ থেকে করা হয়েছে, এবং বেশ কিছু জায়গায় ফেন্সিং এর কাজ করার জন্য যে প্রস্তুতি নেওয়া তাও কিন্তু শুরু হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত বেশ কিছু জায়গাতে যেগুলিতে ফেন্সিং তার দেওয়া হয়নি, সেই সকল জায়গা নিয়েই স্পষ্ট যে সেখানে
জমি পাওয়া যাচ্ছে না বলে একটা অভিযোগ উঠছে। কিন্তু দেখো, রাজনৈতিক দল তাদের বিদ্যুতের মতো করে রাজনৈতিক দল তারা প্রতিক্রিয়া দিচ্ছেন, তবে সাধারণ মানুষ যেটা বলছেন যে অতি শীঘ্রই কিন্তু এই জমির সমস্যা মিটিয়ে নিরাপত্তার কারণে, দেশের সুরক্ষার কারণে এবং এলাকার যে সকল মানুষ থাকেন সেই সকল মানুষদের স্বার্থে এবং সকলের দেশের স্বার্থে মূলত এই জায়গায় তার কাটা দেওয়া হোক এবং দুই সরকার বিবাদ মিটিয়ে তারা এই সমস্যার সমাধান করুক। কারণ এখানে দেশ জমি দেওয়াকে বিরোধিতা করার কারণেই একমাত্র কিন্তু এটা হয়নি, যার মধ্যে এই নদিয়ার একটি বৃহত্তর অংশ কিন্তু এই ফেন্সিংয়ের কাজ আটকে আছে। কেবলমাত্র এইখান থেকে অনুপ্রবেশকারীদের ঢোকানোর জন্য এবং চোরা কারবার করার জন্য মূলত তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল যে কংগ্রেসের যে সরকার, সেই সরকার এই সদিচ্ছা দেখাচ্ছে না এবং এই ফেন্সিংয়ের কাজ আটকে রেখেছে, যার ফলে এই আজকে তারা বাইরে থেকে বাংলাদেশ থেকে যে অনুপ্রবেশকারী, সেই অনুপ্রবেশকারী এনে তারা এখানে ভোট করতে চায়। আর এই কারণেই এসআইআরের বিরোধিতা তৃণমূল কংগ্রেস করছে। সারা বর্ডার জুড়ে যে খালি জায়গাগুলো আছে সেগুলো কিন্তু অলোকিত বেড়া বিএসএফরা দিয়েই রেখেছে। সেই জমি যদি এত জমি অধিগ্রহণ করতে পারে তাহলে এইটুকু পারবে না কেন? অতএব এদের গাফিলতি, সেই গাফিলতি করে ইচ্ছে করে সরকারকে হেয় করার জন্য এই ধরনের বক্তব্য বলছে। পুলিশকে চেলাকাঠ দিয়ে পেটানোর নিদান বিজেপি বিধায়কের। বিজেপির পরিবর্তন সভা থেকে তোপ বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের। তৃণমূলকে আক্রমণ করে বদলা এবং বদলের হুঙ্কার বিজেপি নেতা। মুখ্যমন্ত্রী হয়ে, প্রশাসনিক কর্তা হয়ে আজ একটা গণতান্ত্রিক দেশের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী দলদাস পুলিশ, চটিচাটা পুলিশগুলো অন্ধমনির পাঠ নিয়েছিল, সেখানে বোম গুলি সব হয়েছে, তখন কাউকে অ্যারেস্ট করেনি। কিন্তু বিরোধী বা সাধারণ কেউ কিছু করলে সঙ্গে সঙ্গে পুলিশ, দলদাস পুলিশ হাজির হয়ে যায় সেখানে। লজ্জা করা উচিত। এই পুলিশকে তৃণমূলের ঝান্ডা ধরিয়ে দিয়ে তারপরে আমাদের মনে হয় নির্বাচন করলে এই পুলিশগুলো যখন এই সাধারণ মানুষের গণধোলাই খাবে, তখন ওরা আসল যে ওদের কর্তব্য দায়িত্ব বোধ সেটা তখন হয়তো আসতে পারে। আপনারা প্রত্যেকটা পাড়ায় পাড়ায় জোটবদ্ধ হন, চলাকাঠ ধরে পিটাবেন, একদম সোজা চলাকাঠ ধরে পিটাবেন, তবেই এদের আসল শিক্ষা হবে। আপনারা শুনলেন তিনি ঠিক কি বলেছেন এবং এখানেই শেষ নয়, স্টেজ থেকে নামার পরও তিনি তার নিজের বক্তব্যে একেবারে অনড় ছিলেন। কি বললেন শোনাই আরো। ক্লাবে ক্লাবে গাঁজার ঠ্যাক হচ্ছে, একজন লোক রেলের জায়গা দখল করে কিছু অ্যান্টি সোশ্যালকে নিয়ে সেখানে এই সব ব্যবসা করছে পুলিশের নজরের সামনে। পুলিশ জানে না, সেই সব কেন অ্যারেস্ট হচ্ছে না? সেই সবের বিরুদ্ধে সাধারণ জনগণ প্রচুর আমাকে কমপ্লেন করেছে, তাই আজকে আমি মিডিয়ার সামনে বলতে বাধ্য, আগামী দিনে ফিল্ডে নেমে কাজ করে দেখাবো। পাল্টা বিজেপি বিধায়ককে সমাজ বিরোধী বলে আক্রমণ বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাসের। বিজেপি শাসিত রাজ্যে যেভাবে পুলিশের নির্মম অত্যাচার কোনো ঝুপড়ি ভেঙে গুড়িয়ে দিচ্ছে, সেই ঝুপড়িবাসীদের মেরে সেখানে তাদের সমাজ বিরোধী দিয়ে গলা কেটে দিচ্ছে, সেখানে কোনো বিচার হয় না। অথচ পশ্চিমবাংলায় আইন শৃঙ্খলায় আমরা এখনো 1 নম্বরে আছি। তা পুলিশের ভালো কাজের জন্য ওরা দেখতে পাচ্ছে না, কারণ সমাজ বিরোধী কাজকর্মগুলো ও করতে পারছে না আগের মতন। সেই কারণে নোংরা কথা বলে কিছু সমাজ বিরোধীদের উৎসাহিত করবার চেষ্টা করছেন। আপনারা দেখছেন ফুল অ্যান্ড ফাইনাল। আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি, আমার সঙ্গে রয়েছে মধুকল্পিতা। মধুকল্পিতা, যে খবরের দিকে আমরা নজর রাখবো, হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে প্রথম জাতীয় নির্বাচন। বাংলাদেশ জাতীয় সংসদের নির্বাচন হবে আগামী 12ই ফেব্রুয়ারি, আর ওই দিন একই সঙ্গে হবে জুলাই সনদ নিয়ে গণভোটও। বৃহস্পতিবার বাংলাদেশের নির্বাচন কমিশন এই কথা ঘোষণা করেছে, নির্বাচনে অংশ নিতে পারবে না হাসিনার দল আওয়ামী লীগ। এবারের নির্বাচনে মোট ভোটারের সংখ্যা 12,76,00,000-এর বেশি। প্রবাসী বাংলাদেশি ভোটারেরাও পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে প্রথম জাতীয় নির্বাচন হতে চলেছে। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এবং তাদের নিযুক্ত নির্বাচন কমিশনকে অবৈধ বলল আওয়ামী লীগ। গতকাল বিকেলে বাংলাদেশে ভোটের দিনক্ষণ ঘোষণা করে কমিশন। নিষিদ্ধ আওয়ামী লীগ তাতে অংশ নিতে পারবে না বলেও
বিবৃতিতে বলা হয়েছিল। আর তারপরেই এক বিবৃতিতে নির্বাচন প্রত্যাখ্যানের ঘোষণা করেছে আওয়ামী লীগ। কমিশন পক্ষপাত দুষ্ট এবং এই পরিবেশে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রেখে জনগণের মতামতের প্রতিফলন অসম্ভব বলে তোপ দাগা হয়েছে আওয়ামী লীগের তরফ থেকে। পলিটিক্যাল এডিটর অনির্বাণ সিনহা রয়েছেন আমাদের সঙ্গে, আমি একবার সরাসরি চলে যাব। অনির্বাণ, অবশেষে মোহাম্মদ ইউনূসের সরকারের আন্ডারে বলা যেতে পারে জাতীয় নির্বাচন হতে চলেছে এবং সেটা 12ই ফেব্রুয়ারি, এবং যথারীতি যেটা আগে থেকেই ঘোষণা করা হয়েছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ, তারাই নির্বাচনে অংশ নিতে পারছেন না। দেখো সম্প্রীতি, কিভাবে কেন আওয়ামী লীগ নিষিদ্ধ হলো, মানে বাংলাদেশের যে নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশন যে বিধির দ্বারা স্থাপিত বা প্রতিষ্ঠিত কাজ করে, সেই বিধি অনুযায়ী কেন আওয়ামী লীগ নিষিদ্ধ হলো তার কোনো উত্তর কিন্তু বাংলাদেশের নির্বাচন কমিশন দেয়নি। বুঝিয়ে বলার জন্য বলি, আমাদের দেশের নির্বাচন কমিশন কোনো একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করতে পারে, তার হাতে সেই ক্ষমতা রয়েছে। কোনো একটি রাজনৈতিক দলকে ডিলিস্ট করতে পারে, অর্থাৎ নির্বাচন কমিশনের স্বীকৃত রাজনৈতিক দলের তালিকা থেকে বাদ দিতে পারে। তার মানে সেটা নিষিদ্ধ হওয়া নয়, স্বীকৃতি বাতিল হলো। জাতীয় স্তরের স্বীকৃতি, রাজ্য স্তরের স্বীকৃতি, এগুলো বাতিল হতে পারে, নতুন করে কেউ পেতে পারে। সার্বিকভাবে একটা রাজনৈতিক দলকে ভোট গ্রহণ প্রক্রিয়া থেকে নিষিদ্ধ করতে পারে, কিন্তু এগুলোর প্রত্যেকটা আলাদা আলাদা পদ্ধতি এবং কারণ আছে। আওয়ামী লীগ ঠিক কী কারণে এবং কোন পদ্ধতিতে নিষিদ্ধ হলো, নাকি বাংলাদেশের নির্বাচন কমিশন, যেটা ভারতের নির্বাচন কমিশনের মতোই একটা নিরপেক্ষ বডি হওয়ার কথা, নিরপেক্ষ সংস্থা হওয়ার কথা, সরকার বা অন্য কিছুর দ্বারা প্রভাবিত হয়ে থাকার কথা নয়, আদালতে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে বাংলাদেশের সর্বোচ্চ আদালতে, এমন কোনো ঘোষণা এখনো পর্যন্ত, কোনো অর্ডার বা নির্দেশ এখনো পর্যন্ত নেই। তাহলে বাংলাদেশের নির্বাচন কমিশন একটা নির্বাচন ঘোষণা করলো এবং সেই নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণকে নিষিদ্ধ করলো, এটা কিসের ভিত্তিতে? এর কোনো উত্তর নেই। আসলে এর উত্তর একটাই, যাদের লক্ষ্য পূরণ করতে, যে ভিত্তিতে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে জঙ্গি জিহাদিরা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করেছে অগাস্ট বিপ্লবের মধ্যে দিয়ে, তাদের যেটা কাম্য ছিল এবং তাদের প্রভুদের যেটা ইচ্ছা ছিল যে বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে নির্বাসিত করে বাংলাদেশকে কবজা করা, মার্কিন গুপ্তরাষ্ট্র বা ডিপ স্টেটের কথা যেটা আমরা বলি, সেই ইচ্ছা বা অভিপ্রায় অনুযায়ী কিন্তু এটা করা হয়েছে। ফলে এই নির্বাচন বাংলাদেশে তো বটেই, আন্তর্জাতিক স্তরেও কোনো বৈধতা পাবে কিনা সন্দেহ আছে। তার কারণ বাংলাদেশের ভিতরে এমনিতেই আওয়ামী লীগের রাজনৈতিকভাবে জাতশত্রু বলে পরিচিত যারা, তারাও কিন্তু এই নির্বাচনে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করে বা নিষিদ্ধ রেখে নির্বাচন প্রক্রিয়া চালানোর বিরুদ্ধে। আমি বেগম খালেদা জিয়ার বিএনপি কথা বলছি, তারেক রহমানও কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিপক্ষে। ধন্যবাদ অনির্বাণ। আমরা কথা বলছিলাম, আমাদের পলিটিক্যাল এডিটর অনির্বাণ সিনহা ছিলেন আমাদের সঙ্গে। আর ইতিমধ্যে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি, কর্নেল দীপ্তাংশ চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। আমি একবার কর্নেল চৌধুরীর কাছে চলে যাব। কর্নেল চৌধুরী, বাংলাদেশের জাতীয় নির্বাচন হতে চলেছে, গতকাল বাংলাদেশের জাতীয় নির্বাচন কমিশন ঘোষণা করেছে যে 12ই ফেব্রুয়ারি হতে চলেছে, কিন্তু নিষিদ্ধ আওয়ামী লীগ, মানে তারা পার্টিসিপেট করতে পারবে না। কেন নিষিদ্ধ তার কোনো কিছু ডিটেলস দেওয়া হয়নি, তার কোনো কারণ দর্শানো হয়নি। তাহলে এখানেই প্রশ্নটা উঠে আসছে, যে কারণে আওয়ামী লীগকে নির্বাসিত করে মোহাম্মদ ইউনূসকে বসানো হয়েছিল, অর্থাৎ যারা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য, সেটা কি আরও একবার স্ট্রংলি রিফ্লেক্ট করলো? আর এই ধরনের কোনো কারণ দর্শানো ছাড়া আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়া, এই যে একটা নির্বাচন হতে চলেছে, এটার আন্তর্জাতিক স্তরে এর গ্রহণযোগ্যতা কতটা হবে কর্নেল? প্রথমেই বলি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো কে? এই অন্তর্বর্তী সরকারের না সেই পাওয়ার আছে, না কনস্টিটিউশনে বাংলাদেশ সংবিধান সে পাওয়ার দিয়েছে এই অন্তর্বর্তী সরকারকে, না বাংলাদেশের সুপ্রিম কোর্ট কোথাও বলেছে যে এই আওয়ামী লীগ এই যে কামিং ইলেকশন অথবা আওয়ামী লীগকে কমপ্লিটলি ব্যান করে দেওয়া হয়েছে। এই প্রত্যেকটা আমার মনে হয় যে এদের যে নিষিদ্ধ ঘোষণা, এরা বোধহয় নিজেদের কাছে নিজেরাই নিষিদ্ধ ঘোষণা করেছে। এবং এরা যে নিষিদ্ধ, এই কমপ্লিট ইউনিসের অন্তর্বর্তী সরকার, যারা প্যারাশুট ড্রপড একটা অন্তর্বর্তী সরকার বলে কেউ না কেউ একটা ডিপ স্টেট বানিয়ে রেখে দিয়েছে সামনে, এবং পুতুল নাচের মতো নাচাচ্ছে বাইরের থেকে, সেটা একটা বড়। আপনি যেটা বললেন যে এর কোনো আন্তর্জাতিকভাবে এর কোনো বৈধতা আপাতত নেই, যে আওয়ামী লীগ যেটা মেন স্ট্রিম পার্টি যেটা ছিল বাংলাদেশে এত দিন ধরে, এবং বিএনপি, তারা এই দুটো পার্টি ছিল, তার সঙ্গে জামাত 1-2% ওরা ভোট পায়, কিন্তু আপাতত বাংলাদেশকে ক্যাপচার করে রেখেছে, বাংলাদেশকে দখল নিয়ে রেখেছে এই জামাত, এবং জামাতের যে অন্যান্য জঙ্গি সংগঠন, সামনে ওরা সুন্দর জামা কাপড় পরে থাকে, কিন্তু তার মস্তিষ্কর মধ্যে জঙ্গির নাশকতার ছক থাকে। তো নিশ্চিতভাবে আওয়ামী লীগ কে নিষিদ্ধ কতটা এই অ্যাকচুয়ালি ভোট হবে কিনা প্রশ্নচিহ্ন,
এবং বিএনপির খালেদা জিয়া কিরম আছে, তার শরীর কেমন, তিনি কি সত্যি ঠিক আছেন, কোনো মেডিকেল বুলেটিন আমরা আপাতত অন্তর্বর্তী সরকার থেকে পাইনি। এই অনেকগুলো প্রশ্ন কিন্তু বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকারের উপর আসছে এবং এইগুলো আন্তর্জাতিকভাবে এই প্রশ্নগুলো কিন্তু করা হয়। কর্নেল দীপ্তাংশু, আপনি কাইন্ডলি আমাদের সঙ্গে থাকুন। আর এই মুহূর্তে সবথেকে বড় খবরে নজর থাকবে আমাদের। পাক সেনা প্রধান মুনিরের চক্রান্তের পর্দা ফাঁস। বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতে হামলার ছক মুনিরের। বাংলাদেশে মুনির ঘনিষ্ঠ পাক নৌসেনা কর্তা জিয়াউর রহমান 6 ডিসেম্বর থেকে 8 ডিসেম্বর ঢাকায় ছিলেন পাক নৌসেনা কর্তা। ভারত বাংলাদেশ সীমান্ত এলাকাও ঘুরে দেখেন জিয়াউর রহমান। পাক নৌসেনা কর্তার সঙ্গে আইএসআই এর কয়েকজন আধিকারিকও ছিলেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের চিফ রিপোর্টার সিজার মন্ডল রয়েছেন। আমি সিজারের কাছে চলে যাবো। সিজার, পাক সেনা প্রধান মুনিরের চক্রান্তের পর্দাটা আরো একবার ফাঁস হয়ে গেল। এবারে তো বাংলাদেশের মাটিকে ব্যবহার করে ভারতে হামলার ছক কষছিল তারা। একদমই এমনটাই কিন্তু ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো সেই আশঙ্কাটা করছে। তার কারণ আমরা এর আগে দেখেছি ইউনূস ক্ষমতায় আসার পর থেকেই দীর্ঘদিন পর পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী বা বাংলাদেশ সরকারের যোগাযোগ স্থাপিত হয় এবং তার পরবর্তীতে আমরা দেখেছি সেটা হৃদ্যতার স্তরে পৌঁছেছে এবং দফায় দফায় পাক সেনাকর্তারা একাধিকবার বাংলাদেশে গেছেন, সেখানকার সেনাকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন এবং সাম্প্রতিক অতীতে আমরা দেখতে পেলাম যে 6 থেকে 8 ডিসেম্বর পাক নৌসেনা কর্তা জিয়াউর রহমান সেখানে রয়েছেন। এবং তোমার নিশ্চয়ই মনে আছে তার পাশাপাশি গত কয়েক মাসে আমরা বারবার লস্কর এবং জেএসেরও বারবার হুমকি জানতে পেরে দেখেছি, যেখানে তারা বলছে যে বাংলাদেশের মাটিকে ব্যবহার করে তারা ভারতে আক্রমণ শানাবে। এটা একটা কোথাও সিনক্রোনাইজড একটা পরিকল্পনা এমনটাই মনে করা হচ্ছে, কারণ আমরা এলওসির ওপারে অর্থাৎ পাক অধিকৃত কাশ্মীরে সেখানেও ঠিক যেভাবে পাক সেনা এবং বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠন লস্কর বা জেএসের মতো টেরর অর্গানাইজেশন একসঙ্গে কাজ করে এই ধরনের ছায়াযুদ্ধ চালানোর জন্য, ঠিক একইভাবে বাংলাদেশের মাটিকে তারা একইভাবে পরিকল্পনা করছে ভারতে আক্রমণ শানানোর জন্য, এমনটাই কিন্তু আশঙ্কা করছেন গোয়েন্দারা। এবং সেই অনুসারে তারা পরবর্তী যে পদক্ষেপ সেটা নেওয়ার চেষ্টা করছেন, কারণ তারা মনে করছেন এখন পশ্চিম প্রান্তের পাশাপাশি পূর্ব বা ইস্টার্ন ফ্রন্টিয়ারকেও ঠিক একইভাবে এই ছায়াযুদ্ধের জন্য ব্যবহার করার চেষ্টা করছে পাকিস্তান। একেবারে সিজা, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী রয়েছেন। আপনাকে স্বাগত আরো একবার টিভি নাইট বাংলায়। দেখুন, এই যে পাক সেনা প্রধান তার এত বড় একটা চক্রান্তে পর্দাফাঁস হলো, মানে সুতরাং বোঝাই যাচ্ছে যে অপারেশন সিঁদুরের পরও এই পাকিস্তান আসলে কোনোই শিক্ষা তারা নেয়নি। একদম সঠিক। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে নতুন তাদের যে সিডিএফ হয়েছে, কম্বাইন্ড ডিফেন্স ফোর্সেস, যে চিফ মোল্লা মুনির, আসিম মুনির, আমরা মোল্লা মুনির বলি, সেই বারবার একই কথা বলে যাচ্ছে যে বাংলাদেশের তরফ থেকে ভারতের ওপর আক্রমণ আসবে। তাদের যে শাখা প্রশাখা, তার মানে তাদের যে টেরর নেটওয়ার্ক গ্রুপ যেগুলো আছে, সেটা লস্করে তৈবা, জৈশে মোহাম্মদ, আমরা দেখেছি কিছুদিন আগে এই সাইফুদ্দিন সাইফ, তার কথাবার্তা আমি একটু ইন্টারাপ্ট করে আপনার কাছে এই বিষয়টাই জানতে চাইবো। আপনি যেটা বলছিলেন, তাহলে কি এটা আরো একবার প্রমাণিত হলো না বাংলাদেশের মাটিকে ব্যবহার করে পাকিস্তান বারবার ভারতকে অশান্ত করার চেষ্টা করছে এবং বলা ভালো পূর্ব ভারতকে? একদম জলের মতন আজকে পরিষ্কার। অলরেডি একটা ডোসিয়ার বাংলাদেশের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের হাতে, আমাদের যে কলম্বো ডায়ালগ হয়েছিল সেই সময় আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভালজি তার হাতে যে ডোজিয়ার দিয়েছে, সেই ডোজিয়ারে খুব পরিষ্কার 12টা জায়গাতে জঙ্গির ক্যাম্প বাংলাদেশে চলছে। 12টা জায়গায় নিশ্চিতভাবে সে ওখানে জঙ্গি ক্যাম্প শিখিয়ে তো বাংলাদেশের সামরিক বাহিনীতে ভর্তি হবে না, তারা ভারতে এই উত্তর পূর্বে যে 7টা রাজ্য অথবা পশ্চিমবাংলা অথবা বিভিন্ন জায়গায় একটা নাশকতার বড় ছক সেটা ইতিমধ্যে করেছে। তাদের রিসোর্সেস আসছে এবং সবচেয়ে খারাপ লাগে 16ই ডিসেম্বর সামনে আসছে, যে রাষ্ট্রকে ভারতবর্ষ জন্ম দিল এই 16ই ডিসেম্বর বিজয় দিবস, যে রাষ্ট্রে এখন নতুন বাংলাদেশ, যেখানে হাজার লক্ষাধিক লোককে এই পাকিস্তানের সামরিক বাহিনী নির্যাতন করে মেরে ফেলেছিল, অপারেশন সার্চলাইটের মতন জঘন্যতম ঘটনা হয়েছিল, সেইখানে সেই বাংলাদেশি যাদের ভাষা বাংলা, এই জন্য আমি বলছি রেড কার্পেট আবার এই আইএসআই এবং পাকিস্তান সামরিক বাহিনীকে আবার নিয়ে আসছে এবং তারা আবার সেই একই ছক, একই নাশকতার ছক, সামরিক ছক, ছায়াযুদ্ধ, হাইব্রিড ওয়ারফেয়ার
ভারতের বিরুদ্ধে এবং অনিল, ভারতের উত্তর একটা বিষয় আপনার কাছে আরো একবার স্পষ্ট হতে চাইবো। দেখুন, বারবার করে তো এই পাকিস্তান ভারতকে অশান্ত করার একটা ছক তারা কষেই চলেছে, কিন্তু একটা জিনিস তাদেরও তো মাথায় রাখতে হবে যে আমাদের দেশের থেকেও কিন্তু বারবার করে একটা জিনিস স্পষ্ট করে দেওয়া হচ্ছে যে অপারেশন সিঁদুর এখনো পর্যন্ত শেষ হয়নি, এটা স্থগিত হয়েছে মাত্র। একদম সঠিক। ওটা আমি তো বারবার বলি, মুঙ্গেরি লাল কি হাসিন স্বপ্নে, চাচা ইউনিস কি হাসিন স্বপ্নে। ওরা দিবা স্বপ্ন দেখতে পারে এবং ওরা বারবার ভুলে যায় 140 কোটির ভারতবর্ষ, মিলিটারি ওয়ার্ল্ড ইন্ডেক্সে বা ভারতের সামরিক বাহিনী 4 নম্বর, পাকিস্তানের 12 এবং যারা সামনে লড়াই করবে বাংলাদেশ তাদের 35 নম্বর অ্যাজ এ মিলিটারি ওয়ার্ল্ড ইন্ডেক্স। সেইখানে ভারতের সঙ্গে যারা, আমার মনে হয় 6 ঘন্টা 4 ঘন্টা থেকে 6 ঘন্টা লাগবে যদি একান্ত। আমি এই কথাগুলো আমার নিশ্চিতভাবে বলতে ভালো লাগে না, কারণ আমি এখনো মনে করি আমরা যারা ভারতবর্ষে থাকি, ভারতবর্ষের নাগরিক, এখনো আমরা ভাবি যে বাংলাদেশের সঙ্গে একটা সৌহার্দ্যপূর্ণ রিলেশনশিপ থাকুক, যেটা ছিল এবং আগামীকালও থাকুক। কিন্তু বারবার আমরা যেটা দেখছি আইএসআই যে ছায়াযুদ্ধ হিসেবে বাংলাদেশের ভূমি, জল এবং বায়ু ইউজ করছে ভারতের বিরুদ্ধে, সেটা মনে হয় যদি শুভবুদ্ধি হয়, উদয় হয়, তাহলে এর থেকে বিরত থাকে। ধন্যবাদ আপনাকে। আর এই প্রেক্ষাপটে সীমান্তে কাঁটাতারের দাবিতে সোচ্চার জলপাইগুড়ি সদরের সাউথ বেরুবাড়ির বাসিন্দারা। এই অঞ্চলে প্রায় 16 কিলোমিটার এলাকা কোনো কাঁটাতার বেড়া নেই। চিলাহাটি, বড়শশী, নাউতারি, দেবোত্তর এবং কাজল দিঘি এই সমস্ত এলাকায় প্রায় 8000 মানুষ থাকেন। বিএসএফ এর পক্ষ থেকে ওই এলাকায় কাঁটাতারের বেড়া এবং রাস্তাঘাট নির্মাণের জন্য এলাকা চিহ্নিত করা হয়েছে, কিন্তু জমিগুলির মিউটেশন না হওয়ায় এলাকাবাসীদের ক্ষতিপূরণ দিয়ে জমি অধিগ্রহণ করতে পারছে না বিএসএফ, ফলে দেওয়া যাচ্ছে না কাঁটাতারের বেড়া। অনুপ্রবেশের চোরাচালানের মতো সমস্যায় জেরবার বাসিন্দারা ক্ষোভে ফুঁসছেন তারা। আমরা তো চাচ্ছি যে বর্ডার রোড খুব দ্রুত তাড়াতাড়ি হয়ে যাও। আচ্ছা, এটা হলে আপনাদের কি সুবিধা হবে? খুব ভালো হবে, মানে কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, আমাদের গরু ছাগল অনেক রকমের সমস্যা বাদে মাঝে সাঝে হ্যাঁ ওইদিকে চলে যায়, ওইদিকে থেকে টানে নিয়ে যায় আবার। আচ্ছা, এর জন্য তো আমরা বর্ডার রোড খুব তাড়াতাড়ি চাচ্ছি। পরেরটা হতে যাচ্ছেন। তা আপনারা এইসব ব্যাপারে আপনাদেরকে এমএলএ বা এমপি যারা আছে ওরা তো আসে বলছে যে হবে তাড়াতাড়ি, হ্যাঁ, কিন্তু কই হলো না তো এখনো। আমরা চাই যে ফেন্সিং অবিলম্বে হোক। আমরা যারা এই বর্ডারের মানুষ তারাও কিছু কিছু বিষয়ে আমরা নিশ্চিত হই। আমাদের কতগুলো অসুবিধা আছে চলাফেরার মধ্যে, সেই চলাফেরাগুলো যাতে আমরা ভালোভাবে করতে পারি আর কি। ফেন্সিং আমাদের লাগোয়াই আমরা দেখি, যদি জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট এবং কুচবিহার ডিস্ট্রিক্ট লাগোয়া যে সীমান্তবর্তী এলাকাগুলো আছে সেখানে অনেকটা জায়গা জুড়ে হচ্ছে বেড়া কাটা হয়নি, কারণ সেখানে রাজ্য সরকার জমি দেয়নি, করতে দেয়নি। আজকে গোটা রাজ্য জুড়ে বললামই তো 500 কিলোমিটারের বেশি জায়গা সীমান্তবর্তী এলাকার জায়গা, সেটা বেড়া কাটা হয়নি। আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি যে মানে গোটা পশ্চিমবঙ্গের যে এলাকাগুলো, যে জায়গাগুলোতে এই যে 500 কিলোমিটার বেশি জায়গাতে বেড়া কাটা হয়নি, সেটা হোক। পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারকে জমি দিয়ে সহযোগিতা করুক। আমরা চাই চিরতরে এই অনুপ্রবেশকারী ভারতবর্ষে বন্ধ হোক। যে আসলো আর যে গেল, কিভাবে গেল? যারা চলে গেল তাদের কেন আইনের ব্যবস্থা করলেন না বিএসএফ? তারা কোন দিক দিয়ে গেল? এত আপনার স্বরাষ্ট্র মন্ত্রকে এত কিছু, তারা তো আর মুম্বাই হয়ে বাংলাদেশ যায়নি বা মুম্বাই হয়ে ব্যাক করেনি, তারা তো গুজরাট হয়ে ব্যাক করেনি। তাহলে পুরোপুরিভাবে যদি অনুপ্রবেশ ঘটে থাকে তার দায় সম্পূর্ণভাবে অমিত শাহজির, এবং সঙ্গে সঙ্গে সেই দায় তাকে নিতে হবে।